ছায়া মন্ত্রিসভা দেশের নতুন করে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় জামায়াত নেতা শিশির মনিরের একটি স্ট্যাটাসের পর। ওই স্ট্যাটাসে তিনি জানান, আমরা ছায়া মন্ত্রিসভা গঠন করব। এরপর জামায়াতের জোট সঙ্গী ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আরেকটি স্ট্যাটাসে জানান, আমরা ছায়া মন্ত্রিসভা গঠন করতে প্রস্তুতি নিচ্ছি। এরপরই দেশ জুড়ে আলোচনা শুরু হয় বিষয়টি নিয়ে। অনেকেই জানতে চান ছায়া মন্ত্রিসভা কি, কারা এই মন্ত্রিসভা গঠন করেন, কিভাবে করেন বা কিভাবে চলে এর কার্যক্রম। সত্যি বলতে এটা বেশ জটিল একটি বিষয়, কিন্তু আমি চেষ্টা করব একদম গল্পের মতো করে সহজ ও সাবলীলভাবে পুরো বিষয়টিকে বুঝিয়ে দিতে। চলুন একদম সংক্ষেপেই বলছি, যখন সরকারি দলের প্রত্যেক মন্ত্রীর বিপরীতে বিরোধী দল থেকেও একই সংখ্যক মন্ত্রী নিয়োগ দেয়া হয়, তখন বিরোধী দলের সেই মন্ত্রিসভাকে বলা হয় ছায়া মন্ত্রিসভা। কল্পনা করুন, প্রতিটি মন্ত্রণালয়ে রয়েছেন দুজন করে মন্ত্রী। একজন সরকার দলের, যার দায়িত্ব সরকারের নীতি বাস্তবায়ন করা, আরেকজন বিরোধী দলের, তার কাজ সরকারের মন্ত্রীকে নজরদারির মধ্যে রাখা, কোনো ভুল বা জনবিরোধী সিদ্ধান্ত নিলে সেটা ধরিয়ে দেয়া। মূল কথা হচ্ছে, একজন ছায়ামন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ পর্যবেক্ষণ করেন, সমালোচনা করেন, বিকল্প প্রস্তাব দেন এবং জনস্বার্থে প্রশ্ন তোলেন। অর্থাৎ সরকার যেখানে আনুষ্ঠানিকভাবে দায়িত্বে থাকে, সেখানে বিরোধী দলও সমান্তরালভাবে সরকারের মতোই কাজ করে। ধরা যাক, সরকারের একজন শিক্ষামন্ত্রী রয়েছে, তার বিপরীতে বিরোধী দলে থাকবেন একজন শ্যাডো শিক্ষামন্ত্রী। সরকারের শিক্ষানীতি, বাজেট, অবকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগ সব বিষয়ে নজর রাখবেন তিনি। সংসদে প্রশ্ন তুলবেন, সংবাদ মাধ্যমে বক্তব্য দেবেন, সংশ্লিষ্ট খাতের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখবেন। একইভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিপরীতে শ্যাডো পররাষ্ট্রমন্ত্রী, অর্থ মন্ত্রণালয়ের বিপরীতে শ্যাডো অর্থমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিপরীতে শ্যাডো স্বাস্থ্যমন্ত্রী। এভাবে পুরো মন্ত্রিসভাকে ছায়ার মতো অনুসরণ করে বিরোধী দলের একটি কাঠামো দাঁড়িয়ে যায়। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে রয়েছে এই ছায়া মন্ত্রিসভা। সেখানকার কিছু দল শ্যাডো মন্ত্রীর দল থেকেই নির্বাচিত হন, আবার কোথাও বিরোধী দলীয় নেতা সরাসরি তাদের মনোনীত করেন। অর্থাৎ এটি একটি সংগঠিত ও পরিকল্পিত প্রক্রিয়া। বাংলাদেশে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়ে বিরোধী দল নির্বাচিত হচ্ছে জামায়াত ইসলামী, তাই ধারণা করা হচ্ছে বিরোধী দলীয় নেতাই নির্ধারণ করে দেবেন কে কে যাবে এই শ্যাডো ক্যাবিনেটে। অস্ট্রেলিয়ান সরকার একসময় স্কুল অবকাঠামো উন্নয়নের জন্য ৩ বছর ব্যাপী একটি বড় কর্মসূচি হাতে নেয়। বিরোধী দলের শ্যাডো শিক্ষামন্ত্রী অভিযোগ তোলেন যে প্রকল্পে অপচয় ও অব্যবস্থাপনা হচ্ছে। তিনি শুধু অভিযোগ তোলেননি, তথ্য উপাত্ত সংগ্রহ করে সংসদে তুলে ধরেন। এর ফলে তদন্ত হয়, এমনকি শিক্ষা মন্ত্রণালয়ও অভ্যন্তরীণ অনুসন্ধান চালায়। ফলাফল কি? ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নে আরও সতর্কতা ও দক্ষতা আসে। এখানে দেখা যায়, শ্যাডো মন্ত্রী সরকারের শত্রু নন, বরং তিনি এমন একটি পর্যবেক্ষক যিনি ভুল ধরিয়ে দিয়ে নীতির উন্নয়ন ঘটান। এতে দেশের জনগণের অর্থ অপচয় কম হয়, যত্রতত্র প্রকল্প আর সমীক্ষার নামে সরকারি অর্থ হরিলুট কম হয়। প্রথমত, জবাবদিহি বৃদ্ধি পায়, কারণ এই প্রক্রিয়ায় প্রতিটি মন্ত্রণালয়ের ওপর নির্দিষ্ট একজন বিরোধী নেতা নজর রাখেন। এতে সরকার যা খুশি তাই করতে পারে না। দ্বিতীয়ত, বিশেষজ্ঞ তৈরি হয়। একজন শ্যাডো পানি সম্পদ মন্ত্রী কেবল পানি খাত নিয়ে কাজ করেন, বরং সরকারের মন্ত্রীকে নজরদারিতে রাখতে সময়ের সঙ্গে সঙ্গে তিনিও সেই খাতের একজন বিশেষজ্ঞ হয়ে ওঠেন। ফলে বিরোধী দল কখনো ক্ষমতায় গেলে দেশ পায় অভিজ্ঞ নেতৃত্ব। আর তৃতীয়ত, বিকল্প নীতি প্রস্তাব। শুধু সমালোচনা বা রাজপথ অবরোধ করে বিক্ষোভ নয়, শ্যাডো মন্ত্রীরা বিকল্প সমাধানটাও দিয়ে দেন। এতে রাজনৈতিক বিতর্ক হয় তথ্যভিত্তিক ও গঠনমূলক, যা জাতির জন্য কল্যাণকর। সবশেষ, ভবিষ্যৎ সরকার প্রস্তুত করা। যদি পরবর্তী নির্বাচনে বিরোধী দল জয়ী হয়, তখন এই শ্যাডো মন্ত্রীরাই প্রায় প্রকৃত মন্ত্রী হন। ফলে দায়িত্ব পালনে ধারাবাহিকতাটা থাকে, কারণ নতুন মন্ত্রণালয়ের মন্ত্রীরা নিজের কাজ বুঝে নিতে চলে যায় মন্ত্রিত্বের বড় একটি সময়। ফলে কাঙ্ক্ষিত উন্নয়ন অধরাই থাকে।
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি হলো যেই বিরোধী দলে যায় সে সংসদ বয়কট করে, বেশি জোর দেয় রাজপথের আন্দোলনে। বিগত সময়গুলোয় দেখা গেছে সংসদ অধিবেশনে দেশের সমস্যা ও নীতিগত বিতর্কের বাইরে শক্তি দেখাতেই ব্যস্ত থেকেছে বিরোধী দল। ধরা যাক, বিদ্যুৎ খাতে লোডশেডিং বাড়ছে। বিরোধী দল যদি সংসদে উপস্থিত না থাকে তাহলে সংসদের ভেতরে প্রশ্ন, তথ্য দাবি, বিকল্প প্রস্তাব এসব তেমনভাবে কাজে আসে না। কিন্তু যদি একজন নির্দিষ্ট শ্যাডো বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী থাকতেন, তিনি হয়তো বিদ্যুৎ উৎপাদন ব্যয়, জ্বালানি আমদানি, চুক্তির শর্ত এসব বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন দিতেন। সরকারের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারতেন। ভুলগুলো ইচ্ছাকৃত না হলে সরকার তার নীতি পরিবর্তন করতে পারত। অন্তত সরকার সেটা না করলেও জনগণ বুঝতে পারত শাসক গোষ্ঠী তাদের উপেক্ষা করছে। তাই এই পদ্ধতি চালু হলে উপকৃত হবে দেশের জনগণ, নীতি প্রণয়নে আরও সহযোগিতা পাবে সরকারি দলও। শুধু সমালোচনা বা নজরদারি নয়, শ্যাডো ক্যাবিনেটের বড় শক্তি হলো গঠনমূলক বিরোধিতা, যা আসলে সরকার ও দেশের জন্য ভালো। এ বিষয়ে কয়েকটি উদাহরণ দিই। সরকার যদি নতুন শিক্ষানীতি আনে, শ্যাডো শিক্ষামন্ত্রী বলতে পারেন গ্রামীণ স্কুলে শিক্ষক সংকট আগে সমাধান করতে হবে, না হয় শিক্ষানীতি বদলে আদতে কোনো লাভ হবে না, কেবল বিপুল অর্থ রাষ্ট্রীয় কোষাগার থেকে চলে যাবে। আবার সরকার যদি কৃষি ভর্তুকি কমায়, শ্যাডো কৃষিমন্ত্রী বিকল্প ভর্তুকি কাঠামো প্রস্তাব করতে পারেন। কারণ ভর্তুকি কমালে সার ও বীজের দাম বাড়বে, এতে কৃষকের উৎপাদন খরচ বৃদ্ধি পাবে, ফলে বেড়ে যাবে খাদ্যদ্রব্যের দাম, যা মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে। একইভাবে স্বাস্থ্য বাজেট কমলে শ্যাডো স্বাস্থ্যমন্ত্রী তথ্য দিয়ে দেখাতে পারেন প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ বাড়ালে দীর্ঘমেয়াদে ব্যয় কমে আসবে। হ্যাঁ, গঠনমূলক বিতর্ক, তথ্যভিত্তিক সমালোচনা এবং বিকল্প নীতি প্রস্তাব এসব তরুণ প্রজন্ম ও দক্ষ মানুষের কাছে রাজনীতিকে আরও আকর্ষণীয় করে তোলে। যখন দেখা যায় সংসদে বাস্তব সমস্যার সমাধান নিয়ে যুক্তিতর্ক হচ্ছে, তখন রাজনীতি কেবল সংঘাতের জায়গা না হয়ে নীতি নির্ধারণের ক্ষেত্র হয়ে ওঠে। আর তখনই আই হেট পলিটিক্স বলা প্রজন্মটাও রাজনীতির প্রতি কিছুটা হলেও ইতিবাচক হতে শিখে। আর নতুন প্রজন্মই আগামী রাজনীতির মূল চালিকা শক্তি। তবে শ্যাডো ক্যাবিনেট গঠন করলেই এসব সমস্যার সমাধান হয়ে যাবে এমনটাও নয়। এজন্য কয়েকটি শর্ত পূরণ করা প্রয়োজন, যেমন শক্তিশালী ও সংগঠিত বিরোধী দল, সংসদে নিয়মিত উপস্থিতি, গবেষণা ও সহায়তা, তথ্যভিত্তিক প্রস্তুতি এবং গণমাধ্যমের সক্রিয় ভূমিকা। এসব ছাড়া শ্যাডো ক্যাবিনেট কেবল নামে মাত্র একটি কাঠামো হয়ে যেতে পারে। সংসদীয় গণতন্ত্রে কার্যকর বিরোধী দল ছাড়া সুশাসন অসম্ভব। শ্যাডো ক্যাবিনেট সেই বিরোধী দলকে কাঠামোবদ্ধ, বিশেষায়িত এবং দায়িত্বশীল করে গড়ে তোলে। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডার অভিজ্ঞতা দেখায় এই ব্যবস্থা সরকারের ওপর চাপ সৃষ্টি করে, নীতির মান উন্নত করে এবং ভবিষ্যৎ নেতৃত্ব প্রস্তুত করে। এখন দেখার পালা কেমন হয় বাংলাদেশের ছায়া মন্ত্রিসভা। দর্শক, এটা নিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে।